তরঙ্গের উপরিপাত চ্যাপ্টারটা যেটা পড়ছিলাম তার বাকি পার্টে যাওয়ার আগে আমরা এতদূর পর্যন্ত যেটা পড়িয়েছি সেটা একবার মনে করে নিই। তরঙ্গের উপরিপাত ব্যাপারটা কি না, অনেকগুলো তরঙ্গের হচ্ছে কি সমন্বয় ঘটবে, বুঝতে পেরেছিস? কোনো একটা তরঙ্গ নয়, অনেকগুলো তরঙ্গ যদি এসে মানে তাদের মিলন ঘটে সেইটাকে বলা হচ্ছে তরঙ্গের উপরিপাত। এখন এই তরঙ্গের উপরিপাতে আমরা জেনেছি যে তিনটা জিনিস ঘটনা ঘটে। যদি স্থানু তরঙ্গ একটা উৎপন্ন হতে পারে তরঙ্গের উপরিপাতের ফলে, তরঙ্গগুলোর উপরিপাত ঘটলে তিনটা জিনিস ঘটে। একটা হচ্ছে স্থানু তরঙ্গ সৃষ্টি হয়, আর একটা হচ্ছে কি স্বরকম্প সৃষ্টি হয়, আর হচ্ছে কি ব্যতিচার সৃষ্টি হয়। এটা হচ্ছে স্থানু তরঙ্গ স্টেশনারি ওয়েভ, আর হচ্ছে কি স্বরকম্প বা বিট ইংলিশ টার্ম, আর ব্যতিচার বা ইন্টারফারেন্স। এই তিনটা জিনিস তৈরি হয়। তো তরঙ্গ যেহেতু বলেছি, তরঙ্গের সমীকরণগুলোকে আমরা যেভাবে জেনেছি যেগুলো পাই সমান সাপোজ এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা কে এক্স মাইনাস ওমেগা টি বা কস সামথিং, কস ফাংশন হতে পারে, সাইন ফাংশন হতে পারে, অর্থাৎ এই ওমেগা টি মাইনাস কে এক্স কিংবা এদের ভিন্ন ভিন্ন আকারগুলো চলতরঙ্গ চ্যাপ্টারে আমরা পড়েছি। তো এখন চলতরঙ্গগুলোর উপরিপাত মানে কি, এই তরঙ্গগুলোর উপরিপাত। তো এই ইকুয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা তরঙ্গকে রিপ্রেজেন্ট করে একটা বিস্তার দিয়ে, একটা কম্পাঙ্ককে রিপ্রেজেন্ট করা হয়, প্লাস সাপোজ যদি এর সঙ্গে কিছু দশা থাকতো, দশা দ্বারাও রিপ্রেজেন্ট হয়। অর্থাৎ একটা তরঙ্গ মানে তার তিনটা জিনিস থাকে। তাহলে তরঙ্গের উপরিপাত ঘটবে, তাহলে তিনটা ভেরিয়াস সিচুয়েশন সৃষ্টি হতে পারে। যে তরঙ্গগুলো মিলছে তাদের বিস্তার ধরো ভিন্ন ভিন্ন, কম্পাঙ্ক ধরো ভিন্ন ভিন্ন, কিংবা দশার মধ্যেও পার্থক্য রয়েছে, কিংবা এদের কোনো কম্বিনেশন, কম্পাঙ্ক দশার পার্থক্য রয়েছে, দশা আর হচ্ছে বিস্তারের পার্থক্য রয়েছে, এরকম। আবার একটা চলতরঙ্গ, এটা কোন ডিরেকশনে গতিশীল চলতরঙ্গকে প্রকাশ করে, এটা হচ্ছে একটা কোন অক্ষ বরাবর যাচ্ছে, পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে কারণ মাইনাস সাইন রয়েছে, একটা নেগেটিভ অক্ষ বরাবর যাচ্ছে এরকম তরঙ্গকে যদি আমরা y2 রিপ্রেজেন্ট করি, সেখানেও তার বিস্তার আমি সাপোজ দেখেছি, আলাদা কোনো বিস্তার বলছি, এটা বিস্তার, তাহলে সাইন যেটা সাপোজ ওমেগা, এখানে ওমেগা 1 বলছে, এখানে ওমেগা 2 হতে পারে, আলাদা কোনো কম্পাঙ্ক, মাইনাস যে ধরো এখানে k1 বলেছিলাম, আমি k2 বলছি, k2x প্লাস phi2, এরকম ভাবে। এটা হচ্ছে কি পজিটিভ এক্স ডিরেকশনে গতিশীল তরঙ্গকে বোঝাচ্ছে। এই রকম তরঙ্গগুলোর উপরিপাত, তাদের মিক্সচার হবে, অর্থাৎ একটা তরঙ্গ চলে গেছে আবারও একটা তরঙ্গ যাচ্ছে, তখন কি ঘটনাগুলো ঘটবে আমরা পরপর আলোচনা করে গেছি আগের ক্লাসগুলোতে। তো তরঙ্গ চলে যাওয়া মানেই আমরা এভাবে যদি রিপ্রেজেন্ট করি, কোনো মাধ্যমের কণাগুলো প্রত্যেকে সরল দোলগতিতে দুলতে থাকে, তাই তো? প্রত্যেক মাধ্যমের প্রত্যেকটা কণা একবার না হোক একবার সরল দোলগতিতে দুলে যায়, সেই যে তার কম্পাঙ্ক উৎস কণাটার কম্পাঙ্কের উপর ভিত্তি করে তারা কেঁপে যাবে। কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে একটা তরঙ্গটা, ওই শক্তির প্রবাহটা একটা অন্য বেগে যাবে, নির্দিষ্ট বেগে যাবে, সেই বেগটার মান ভিন্ন ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আমরা পড়েছি। টান করা তারের ক্ষেত্রে আমরা তার গতিবেগ রাশিমালা p/m পড়েছি, শব্দের মধ্যে গতিবেগ রাশিমালা আমরা কি পড়েছি, গামা p/ρ পড়েছি, গামা p/ρ পড়েছি। কিংবা হচ্ছে কি ধরো ট্রান্সফার লঙ্গিটিউডনাল ভেলোসিটি টান করা তারের মধ্যে যেটা পড়েছি y/ρ পড়েছি। এরকম ভিন্ন ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে, শব্দ মাধ্যম, কঠিন মাধ্যম, তরল মাধ্যমের ক্ষেত্রে কি হবে, লিকুইড মাধ্যমে, লিকুইড ধরে বলছি, লিকুইড মাধ্যমে তার গতিবেগ b/ρ হবে, এটা হচ্ছে কি আয়তন বিকৃতি গুণাঙ্ককে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ মাধ্যমের মধ্য দিয়ে এগুলো সবই হচ্ছে কি তরঙ্গের কথা বলছি আমরা, তরঙ্গের উপরিপাত যেটা বলছি আলোচনা করছি আমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে কি না হচ্ছে ইলাস্টিক ওয়েভ, ইলাস্টিক ওয়েভ বা হচ্ছে কি যে যান্ত্রিক তরঙ্গ যেগুলোকে বলা হচ্ছে, সেইগুলোর কথা নিয়ে আমরা আলোচনা করছি। তরঙ্গ আবার ভিন্ন ভিন্ন প্রকারের, তিন প্রকারের হয় আমরা বলেছি, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা হচ্ছে ইলাস্টিক ওয়েভ, আর একটা হচ্ছে ম্যাটার ওয়েভ। তরঙ্গের এই সমস্ত প্রপার্টিগুলো কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা আলোচনাটা করছি ইলাস্টিক ওয়েভের ক্ষেত্রে। আমরা যখন ক্লাস 12 আলোচনা করব সেখানেও তরঙ্গের উপরিপাত রয়েছে, সেটা কিন্তু লাইট ওয়েভের তরঙ্গের উপরিপাত, সেটা হচ্ছে লাইট ওয়েভ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আর উঁচু ক্লাসে যখন আমরা পড়বো সেটা ম্যাটার ওয়েভের প্রপার্টিগুলো সব পড়বো। তরঙ্গ মানেই হচ্ছে কিন্তু তার এইগুলো সমস্ত ঘটনা ঘটবে যদি উপরিপাত হয়। উপরিপাত না হলেও তরঙ্গের অন্যান্য যে ধর্মগুলো দেখে থাকি, যেগুলো কি হচ্ছে প্রতিফলনও ঘটবে, প্রতিসরণও ঘটবে, ডিফ্রাকশনও ঘটে, পোলারাইজেশন ঘটে, সেগুলো কিন্তু এক একটা তরঙ্গের হয়ে যায়। এখানে অনেকগুলো তরঙ্গ মিশলে এইরকম ঘটনাগুলো ঘটে। তো আগে আমরা এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেই ফেলেছি স্থানু তরঙ্গের ব্যাপার। স্থানু তরঙ্গ সৃষ্টি হবে কখন আমরা আলোচনা করে নিয়েছি, যখন দুটো তরঙ্গ পরস্পর বিপরীত অভিমুখে আসবে এবং তাদের বিস্তারও সমান হবে, কম্পাঙ্কও সমান হবে, দশাও ধরো সমান হবে, সেইটাকে বলা হচ্ছে, তখন যেটা তৈরি হবে তখন সেটা হচ্ছে স্থানু তরঙ্গ। কি বললাম, তাদের বিস্তার
এই যে যদি এই দুটো তরঙ্গের উপরিপাত ঘটতো তাহলে দুটো বিস্তার সমান হবে। সেকেন্ড আরেকটা কন্ডিশন কি, তাদের কম্পাঙ্কগুলোও সমান হতে হবে। আর কি থার্ড কন্ডিশন কি, যে φ1 = φ2, অর্থাৎ সমদশায় তারা আসছে দুটো তরঙ্গ, অর্থাৎ এই দিক থেকে একটা তরঙ্গ আসছে যাচ্ছে আর একটা তরঙ্গ এই দিকে যাচ্ছে, অর্থাৎ এর পিকটা ধীরে ধীরে এইদিকে আসছে আর এর পিকটা ধীরে ধীরে এইদিকে আসছে। তখন কি ঘটে, সেই স্থানু তরঙ্গ সৃষ্টি হয়, সেটা আমরা আলোচনা করেছি। এই স্থানু তরঙ্গ সৃষ্টি করতে গেলে তাহলে তরঙ্গটা কোন একটা মাধ্যমেই হবে, যেহেতু আমরা বলছি এটা ইলাস্টিক ওয়েভের কথা বলছি, কোন একটা মাধ্যমেই সৃষ্টি হবে। তাহলে আমরা কোন কোন মাধ্যমে স্থানু তরঙ্গটা আলোচনা করছি। ফার্স্ট, যে টান করা তার একটা মাধ্যম, টান করা তারের মধ্যে দিয়ে তির্যক তরঙ্গ যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, এই তরঙ্গের কথা বলেছি, এইগুলো সব তির্যক তরঙ্গের কথা দিয়ে আমরা আলোচনাটা করছি। টান করা তারে এখানে ট্রান্সভার্স হয়ে বুঝা গেল, টান করা তারে তির্যক তরঙ্গের কথা বলেছি, অর্থাৎ টান করা তারে তির্যক তরঙ্গ এটা একটা মাধ্যমে, এখানে তরঙ্গের উপরিপাত ঘটতে পারে। আবার টান করা তারে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হয় এবং তার উপরিপাত হয়ে স্থানু তরঙ্গ হতে পারে, অর্থাৎ একটা মাধ্যমে টান করা তার একটা মাধ্যমে স্থানু তরঙ্গের কথা আমরা আলোচনা করেছি। সেকেন্ড একটা আলোচনা করেছি যে বায়ুস্তম্ভে, বায়ু একটা মাধ্যম, তার মধ্যেও তরঙ্গ যাতায়াত করে। বায়ুস্তম্ভের মধ্যে সেখানেও আমরা কি আলোচনা করেছি, সেইও স্থানু তরঙ্গের আলোচনা করেছি। সেখানে আমরা শুধু অনুদৈর্ঘ্য তরঙ্গের কথাটা আলোচনা করেছি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই বায়ুস্তম্ভের মধ্যে যে স্থানু তরঙ্গের আলোচনাটা আমরা কি করেছি, সিম্পলেস্ট দুটো বায়ুস্তম্ভ নিয়েছি, একটা খোলা নলে বায়ুস্তম্ভে স্থানু তরঙ্গের সৃষ্টি, আর একটা হচ্ছে দুমুখ খোলা নলের মধ্যে, এটা একটা। অর্থাৎ বায়ু স্তম্ভ করতে গেলে কি, বায়ুকে একটা আকার দিয়ে কোনো একটা পাত্র দিতে হবে, তো বায়ু তো চারিদিকে ছড়িয়ে যাবে, সেই জন্য আমাদের সিম্পলেস্ট দুটো হচ্ছে বদ্ধ বায়ুকে স্তম্ভের আকারে রাখার জন্য দুটো সিম্পলেস্ট পদ্ধতি হচ্ছে কি, একটা হচ্ছে একমুখ খোলা একমুখ বন্ধ, কিংবা দুমুখ বন্ধ হতে পারে। এই দুটোকে একসঙ্গে বলা হয় খোলা মুখে বদ্ধমুখ, আর এটাকে বলা হচ্ছে খোলা মুখ। এই দুটো বায়ু স্তম্ভের মধ্যে বায়ু থাকছে, এর মধ্যে কি করবো, একটা তরঙ্গকে পাঠাবো, এখানে প্রতিফলিত হয়ে আবার ঘুরে আসবে, অর্থাৎ এইখানে একটা বিপরীতে একটা তরঙ্গ আসবে, একটা তরঙ্গ যাবে, সেখানে একটা এদের উপরিপাতের ফলে একটা স্থানু তরঙ্গ সৃষ্টি হবে। ঠিক একই রকম ভাবে টান করা তারে কোন একটা তরঙ্গ কোন একটা জায়গায় সৃষ্টি করলাম, কিভাবে, কোন জায়গায় উপর দিকে তুলে ছেড়ে দিলাম। আমরা টান করা তারে বলেছি তরঙ্গ সৃষ্টি করার তিনটা প্রসেস রয়েছে, একটা হচ্ছে প্লাকিং, একটা হচ্ছে স্ট্রাইকিং, একটা হচ্ছে ব্লোয়িং। তো কোনোভাবে তার তরঙ্গ সৃষ্টি করি, তাহলে একটা তরঙ্গ চলে যাবে আর একটা তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার ঘুরে আসবে, তাদের রেজাল্ট গুলো কি কি হবে তার মধ্যে আমরা আলোচনা করেছি। তাহলে এই টান করা তারে যে কম্পনগুলো উৎপন্ন হয়, তির্যক তরঙ্গের যে কম্পনগুলো হতে পারে, একটা বিশেষ বিশেষ কম্পাঙ্কই হবে। কারণ কি, টান করা তার যখনই আলোচনা করছি তার দুটো প্রান্ত কিন্তু ফিক্সড হয়ে আছে, তাহলে এমন কোনো তরঙ্গ হবে না যে হচ্ছে যা দু প্রান্তটা উঠে যাবে, কারণ তার তো বাঁধা আছে। এমন কোনো তরঙ্গ হতে পারে, হয় এইরকম এই ধরনের একটা হতে পারে, কিংবা আমি একটা উপর ছবিগুলো আঁকছি, কোনো ধরো এইরকম একটা হতে পারে, কিংবা হতে পারে কি তিনটা ভাগে হতে পারে, তিনটা মোডে কাঁপতে পারে, অর্থাৎ কতগুলো নির্দিষ্ট নির্দিষ্ট পদ্ধতিতে তারটা কাঁপবে। সেই বিশেষ বিশেষ যে পদ্ধতি বা যে তার তরঙ্গটার আকার একটা হচ্ছে, সেইটাকে আমরা বলছি, সেই তরঙ্গের একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। এই তারটার দৈর্ঘ্য যদি এল হয়ে থাকে, সেই এল এর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন আমি দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্যগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কি কম্পাঙ্কগুলো আলাদা আলাদা পাবো। তো এইখানে টান করা তারের যে কম্পাঙ্ক, সবচেয়ে মূল সুরের কম্পাঙ্কটা কি, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে কম্পাঙ্কটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ সবচেয়ে কম কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্যটা যেটা হবে, সেটা তরঙ্গটা যেটা হবে তার কম্পাঙ্ক কত না, n0 যদি বলি, n0 সমান কি v/2l। তাহলে ভি টান করা তারের যে তরঙ্গের গতিবেগের রাশিমালা আমরা জেনেছি, তাহলে t/m, তাহলে 1/2l t/m। টান করা তারের সবচেয়ে কম কম্পাঙ্ক যেটা হচ্ছে বা হতে পারে শুধু এইটা। তাছাড়াও কি আমি দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন মোড হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন, আমি ছবিটা একটু আলাদা করে নিলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা এমন, অর্থাৎ দুটো লুপেও কাঁপতে পারে, আবার কি বলছি তিনটা লুপেও কাঁপতে পারে, ঠিক আছে। তাহলে এইটা দুটো লুপে কাঁপলে তখন তার n1 যেটা হবে সেটা কি হবে, একটা এক বেড়ে যাবে, অর্থাৎ 2/2l t/m তার কম্পাঙ্ক। দুটো লুপ তিনটা লুপে কাঁপলে তখন তাকে আমরা n2 নাম দিচ্ছি, n2 সমান কি 3/12 ইন্টু t/m। তাহলে এই টান করা তারে সবচেয়ে কম কম্পাঙ্কটাকে কি বলা হয়, মূল সুর। আমরা ক্লাস 10-এ যেগুলো পড়েছিলাম তরঙ্গের শুধু বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা পড়েছিলাম কি, অনেকগুলো তরঙ্গ থাকলে, সাপোজ 20 হার্জ আছে, 50 হার্জ আছে, 60 হার্জ আছে, 120 হার্জ আছে,
180 হার্জ আছে, কোন একটা জায়গা থেকে তরঙ্গ আসছে, অনেকগুলো মানে তরঙ্গের কম্পাঙ্কগুলো আসছে, যে তরঙ্গগুলো আসছে তাদের কম্পাঙ্ক অনেক। সবচেয়ে কম কম্পাঙ্ককে কি কম্পাঙ্ক কি বলা হয়? মূল সুর। মূল সুর ব্যতীত আর যতগুলো থাকবে সেগুলোকে কি বলা হয়? উপসুর। তাহলে মূল সুরটা সবচেয়ে কম কম্পাঙ্ক, তার থেকে যতগুলো বেশি আছে সবগুলোকে বলা হচ্ছে তার উপসুর। এবারে হচ্ছে কি কতগুলো এই মূল সুরের গুণিতক থাকতে পারে, যেমন 120, 60, 120, এইগুলোকে বলা হয় কি? সমমেল। তাহলে মূল সুরের যে সরল গুণিতকগুলোকে বলা হচ্ছে সমমেল। এই মূল সুরটাকেই নিজেকে বলা হয় প্রথম সমমেল। প্রথম সমমেল। দ্বিগুণটাকে বলা হয় দ্বিতীয় সমমেল। তিন গুণটাকে বলা হয় তৃতীয় সমমেল। বোঝা গেছে? এই দ্বিগুণ যে এই মূল সুরের দ্বিগুণটাকেও আর একটা নাম দেওয়া আছে, সেটা কি? অষ্টক। এই ব্যাপারগুলো আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, কিন্তু এখানে থিওরিতে এই জিনিসগুলো নেই, কিন্তু গণিত করার সময় আমাদেরকে অনেক সময় বলা থাকবে যে কি দ্বিতীয় সমমেলটি নির্ণয় করো, তৃতীয় সমমেলটি নির্ণয় করো, কিংবা অষ্টকটি নির্ণয় করো। তো সেই জন্য আমাদেরকে এই কনসেপ্টটা প্রিলিমিনারি কনসেপ্ট যেটা আমরা ক্লাস 10-এ শিখে এসেছিলাম সেটা আমাদের আছে, ধরে নিচ্ছি। বুঝে গেছে? এটা সিম্পল একটা কনসেপ্ট। তো এই টান করা তারে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম কম্পাঙ্কের মানে এটা ক্যালকুলেট করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে এখানে মূল সুর হবে, যেটা বেরোবে, এবং তার বিভিন্ন গণিতকগুলো এখানে সমমেল আকারেই পাচ্ছি। অন্য যে কোনো মান নিলে সেই মানটার দ্বিগুণ তিন গুণ পরপর পাবো, তাহলে এগুলো সবই টান করা তারে সবই সমমেল তৈরি হয়, কিন্তু সব প্রকারের সমমেল হয়। এরপরে আমরা যেটা টান করা তারে অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়েছি, সেখানে সেই তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আবার কি জিনিস? টান করা তার এরকম একটা রাখা আছে, দু প্রান্তে টান টান করে রাখা আছে। এই টান করা তারে আমি ধরে এরকম টানলাম, এইদিকে ধরে টানলে কি হবে? এই তরঙ্গটা এই দিক বরাবরই যাবে, অর্থাৎ তারটা সংকুচিত প্রসারিত ভিতরে ভিতরেই হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে টান করা তারের অনুদৈর্ঘ্য তরঙ্গের যেহেতু গতিবেগটা এইটার মান অনেক বেশি, প্রায় ধরো 5000 মিটার পার সেকেন্ড। বুঝা গেল? অনেক বেশি হওয়ার জন্য এই ছোট্ট জায়গা তার হচ্ছে কম্পাঙ্ক, একটা যে কম্পাঙ্কগুলো আমরা শুনতে পাই সেরকম ধরো একটা 250 হার্টজ কম্পাঙ্ক যদি শুনতে পাই, তাহলে তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা ক্যালকুলেট করলে কি হবে? অনেক বেশি বেরোবে। 5000কে আমি যদি 250 দিয়ে ভাগ করি, প্রায় 20 মিটার করে বেরোবে। তাহলে সেই রকমের লম্বা লম্বা তরঙ্গ দৈর্ঘ্য পাবো, যেগুলো শুনতে পারবো সুন্দর করে, কিন্তু তত বড় যন্ত্র আমাদের রেডি করা সম্ভব নয়। তো সেই জন্য টান করা তারের যে অনুদৈর্ঘ্য কম্পনের জন্য যে ব্যবহারিক প্রয়োগটাই কিন্তু কম, কিন্তু টান করা তারে এরকম বিভিন্ন কম্পাঙ্কে কাঁপলে যখন অনেক যে সমমেল তৈরি হয়, সেটার জন্য আমাদের শব্দ কিন্তু শুনতে ভালো লাগে। সেই জন্য বিভিন্ন বাদ্যযন্ত্রগুলোতে কিন্তু এই টান করা তারের এই যে তির্যক তরঙ্গ সৃষ্টি করে সেখানে ভিন্ন ভিন্ন সমমেল তৈরি করে আমাদের শুনতে ভালো লাগে। টান করা তার দিয়ে তৈরি করা বিভিন্ন যে মানে বাদ্যযন্ত্রগুলো, সে গিটার কিংবা হচ্ছে তানপুরা, সেতার, এগুলো সেখানে তাদের এরকম ভিন্ন ভিন্ন মোডে তারটাকে কাঁপতে থাকে, তাহলে একটা সেই তার থেকে ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক বেরিয়ে আসে, সেই কম্পাঙ্ক অনুযায়ী এইখানকার চারপাশে বায়ু স্তরকে সে কাঁপাবে, সেই কম্পনটা আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। তাহলে টান করা তারটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কে ওখানে ভেতরে ভেতরে কাঁপছে, সেই কম্পনের উপর ভিত্তি করে কিন্তু তরঙ্গটা, শব্দ তরঙ্গ যেটা আসছে সেটা আমাদের কানে পৌঁছাচ্ছে। ঠিক সেম কেস বা সেম ঘটনা আমাদের এই বায়ুস্তম্ভের ক্ষেত্রেও হয়। বায়ুস্তম্ভটা এরকম একটা যদি সিস্টেম করে দিই, বায়ুস্তম্ভের যদি এক মুখ খোলা আর এক মুখ বন্ধ থাকে, কিংবা দু মুখ বন্ধ থাকে, এইটাকে এক কথায় বলা হচ্ছে বদ্ধ নল। বদ্ধ নল। আর একটা হচ্ছে দু মুখ যদি খোলা থাকে, সেটাকে বলা হচ্ছে খোলা নল। বুঝা গেছে? ওপেন টিউব। এই বদ্ধ নলের মধ্যেও বায়ুস্তম্ভ হয়েছে, খোলা নলের মধ্যেও বায়ুস্তম্ভ হয়েছে। এই বদ্ধ নলের বায়ুস্তম্ভ হোক আর খোলা নলের বায়ুস্তম্ভ যাই হোক, এখানে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে যায় শব্দটা, কিন্তু আমি ছবি আঁকার জন্য কিন্তু এখন তির্যক তরঙ্গের আকারেই ছবিটাকে দেখাবো। কি বলছি, বোঝা গেল? এখানে বদ্ধ নল হোক খোলা নল, এই যে ছবিটাকে বোঝানোর জন্য, বিস্তারটাকে বোঝানোর জন্য আমরা তির্যক তরঙ্গের যে আকারের দেখাবো। কি বলছি, বোঝা গেল? আবার আমরা আগের চ্যাপ্টারে, শব্দ চ্যাপ্টারে পড়ার সময় আমরা দেখেছি বায়ুর মধ্য দিয়ে যখন শব্দটা যায় তখন সেটা কি তরঙ্গের আকারে যায়? যে অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে। কিন্তু সেই অনুদৈর্ঘ্য তরঙ্গটাকে আমরা হয় সরণের সমীকরণে কিংবা চাপের সমীকরণ আকারে প্রকাশ করে থাকি। তাদের মধ্যে শব্দটাকে বেসিক্যালি কি তরঙ্গের আকারে প্রকাশ করা হয়ে থাকে? চাপ তরঙ্গের আকারে। কারণ কি? চাপটা আমাদের কানে অনুভূতি সৃষ্টি করে। তো সেই জন্য বায়ু স্তম্ভের মধ্যে যে কম্পনটাকে আমরা চাপ তরঙ্গের আকারে দিয়ে প্রকাশ করি। যেখানে আমরা এখানে একটা সিম্পলি ওয়াই দিয়ে প্রকাশ করেছি, এখানে এই ওয়াইটাকেই আমরা চাপ আকারেই বলবো। চাপ সমান, চাপ মানে কি? এক্সেস প্রেসার। যে কোনো একটা তরঙ্গ চলে যাওয়ার ফলে বায়ুতে যে চাপ ছিল তার থেকে বেশি কম হচ্ছে, সেই পি সমান পি0 হয়তো সাইন, বুঝা গেল, ওমেগা টি মাইনাস কে এক্স। এইরকম আকারে চাপ তরঙ্গের আকারে দিয়ে কিন্তু আমরা গণিতটা করবো, ম্যাথমেটিক্সটা করবো। যদিও আমাদের বইতে ম্যাথমেটিক্সটার দরকার নেই, আমরা মূল ম্যাথমেটিক্সটা যেহেতু টান করা তারের জন্য করে নিয়েছি, তো সেই একই রকমেরই হবে, শুধু এখানে আমরা চাপের আকারেই প্রকাশ করতে পারি। বোঝা গেছে?
তো এই বায়ুস্তম্ভে যখন এই কম্পনগুলো হয়, বদ্ধ নলের ক্ষেত্রে আমরা তার কম্পাঙ্কগুলো রাশিমালাগুলো পেয়েছি কি ধরনের? বদ্ধ নলে কম্পাঙ্কের যে মূল সুরের যে কম্পাঙ্ক হবে, অর্থাৎ যে তরঙ্গটা সবচেয়ে ছোট হবে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বড় হবে, সেইটা এইটা হবে। অর্থাৎ এটা হচ্ছে এল যদি একটা বাহু বিশিষ্ট একটা নল টিউবুলান হয়ে থাকে, তাহলে এই যে পার্টটা একটা তরঙ্গের পার্ট উৎপন্ন হবে, এইখানে একটা সুস্পন্দ বিন্দু তৈরি হবে। খোলা প্রান্তে কণাটা সবচেয়ে বেশি কাঁপতে পারে, কিন্তু এই প্রান্তের কণাটা যেটা দেওয়ালের গায়ে ঠেকে আছে সেটার কম্পন একেবারে জিরো হবে, তাহলে এটা নিস্পন্দ বিন্দু আর এটা হবে সুস্পন্দ বিন্দু। সেই সুস্পন্দ বিন্দুর জন্য এই যে এই প্রকারের যে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলোতে এরকম সুস্প বিন্দু আর নিস্পন্দ বিন্দু সাপোর্ট করবে, সেই রকমের শুধু তরঙ্গগুলো এখান থেকে পাবো। এইরকম একটা সব থেকে সিম্পলেস্ট সিচুয়েশন এইটা। অর্থাৎ আমি যদি একটা তরঙ্গের বলি, তরঙ্গের মূল এই পার্টটা পাচ্ছি, কি বলছি বোঝা গেল? এই ছোট্ট পার্টটাই দেখ এটা সঙ্গে মিলেছে, এই যে এই বিন্দুটা এইটা, আর এইদিকে ধীরে ধীরে ম্যাক্সিমামে গেছে, তাহলে এটা কত মান? λ/4। কারণ একটা তরঙ্গ দৈর্ঘ্য পুরো মান হচ্ছে 4 ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তার 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে λ/4। তাহলে এর মানে হচ্ছে λ/4। এইখানে এটা হচ্ছে সবচেয়ে সরলতম রূপ। আরো কি কি রূপগুলো হবে? তাহলে এই সরলতম রূপের যে তরঙ্গ দৈর্ঘ্য থেকে যে মূল সুরের কম্পাঙ্কটা পাবো সেটা কি? n0 সমান আমরা কি এই n0 সমান হচ্ছে কি গতিবেগ ভাজিত তরঙ্গ দৈর্ঘ্য। এই গতিবেগ ভাজিত তরঙ্গ দৈর্ঘ্য মানে কি 4l হয়ে যাবে, কারণ λ/4 সমান যদি l হয়, λ/4 সমান যদি l হয়, তাহলে λ সমান 4l। বুঝতে পেরেছিস? এইখানে মূল সুরের কম্পাঙ্কটা পাচ্ছি এইটা। ঠিক একই রকম আরো কিছু যে সাপোর্ট করবে তরঙ্গগুলো, সেইগুলো আমরা জেনেছি যে এমন একটা সিচুয়েশন হবে যেখানে আমরা ছবিটা আবার একবার এঁকে নিচ্ছি তোদের সুবিধার্থে। এইরকম একটা সিচুয়েশন হতে পারে, এইরকম একটা কম্পনে কাঁপতেও পারে, বুঝা গেল? এইখানে একটা কম্পনে কাঁপতে পারে, যার এখানে সুস্পন্দ বিন্দু, এখানে একটা নিস্পন্দ বিন্দু। তাহলে এখানের মানটা, এটা ল্যামডার মানটা কত হচ্ছে? λ/5 λ/4 প্লাস λ/2, এই দুটো যোগ করলে হচ্ছে 3 λ/4। এই l এর মানটা যখন 3 λ/4 হবে, সেখান থেকেও একটা তরঙ্গ দৈর্ঘ্য পেতে পারবো, যেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা λ সমান কি 4l/3। অর্থাৎ এইখান থেকে আর একটা 2 নম্বর যে কম্পাঙ্কটা পেতে পারি সেটা কি n1 যদি বলি, n1 সমান কি এই v/4l/3। 4l/3 মানে কি 3টা উপরে উঠে যাবে 3/4l। অর্থাৎ এইখান থেকে একমুখ খোলা বায়ুস্তম্ভে নলে যে যে কম্পাঙ্কগুলো পেতে পারি সেগুলো কি, এইটা সমান হচ্ছে কি 3 × n0। এটা n0 ছিল, এই যে 4 × l/n0, তাহলে 3n0। তাহলে দেখ বিজোড় গণিতকগুলো পাবো, এরপরে করলে 5n0 পাবো। খোলা নলে এইভাবে ধীরে ধীরে বিভিন্ন কম্পাঙ্কগুলো পেতে পারি। তো আমরা সিম্পলিয়েস্ট যেগুলো পাচ্ছি রেজাল্টগুলো আমরা লিখে নিতে চাইছি। তাহলে টান করা তারে আমি দেখতে পাচ্ছিলাম সব কম্পাঙ্কগুলো পাচ্ছি। টান করা তারে সব ধরনের কম্পাঙ্কগুলো, সব সমমিলগুলো পাবো। মূল যে কম্পাঙ্কটা পাচ্ছিলাম n0 সমান 1/2l √t/n, এইটা মূল সুর। তার যে সমস্ত যে সরল গুণিতকগুলো পাবো, অর্থাৎ np যদি গুণিতক বলি তাহলে p/2l × t/n। এই p এর মান কত হতে পারে? p সমান 1 2 3 2 3 4 5 এগুলো হবে। এটা তো n0 গেল। তাহলে এইগুলো হচ্ছে মূল সুরের টান করা তারে মূল সুরের কম্পাঙ্ক, আর এগুলো হচ্ছে টান করা তারে পরপর উপসুরগুলো। উপসুরগুলোই মানে সব সমমিলই হচ্ছে, কারণ গুণিতক আকারে হচ্ছে, আমরা বোঝালাম গুণিতকগুলোই হবে সব সময়। তাহলে টান করা তারে সব কম্পাঙ্ক পাচ্ছি। এবারে যেটা একমুখ খোলা নলে কি কি কম্পাঙ্কগুলো পাচ্ছি বোঝালাম। একমুখ খোলা নলে যেগুলো পাচ্ছি, একমুখ খোলা নলে যেগুলো পাচ্ছি, মূল সুরটা কত? n0 সমান v/4l। আর হচ্ছে অন্যান্য যেগুলো পাবো কিন্তু 3 গুণ 5 গুণ বিজোড় গুণিতকগুলো পাবো। n আর যে p টা পাবো সেটা কিন্তু বিজোড় গুণিতক, মানে ধর 2l + 1, ধর 2p + 1 × v/4l। এই p এর মানটা কি? p একটা ধরো মানে সংখ্যা ধরেছি, p টাকে যদি 1 বসাই দেখ, 2 কে 2 1 + 3 হবে। অর্থাৎ এখানে p এর মানটাকে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যাই বসাক না পরপর বিজোড় গুণিতকগুলো পেয়ে যাবো। বোঝা গেল? তাহলে একমুখ খোলা নলে যে কম্পাঙ্কগুলো পেতে থাকবো সেগুলো হচ্ছে এইগুলো। আর দুমুখ খোলা নলের ক্ষেত্রে, আচ্ছা এই প্রসঙ্গে একটা বলে রাখি, একমুখ খোলা নলে যখনই আমরা কোনো কিছু দিয়ে কাঁপাচ্ছি, এখানে সুরশলাকা দিয়ে কাঁপাচ্ছিলাম, এইখানে যে কণাটার ম্যাক্সিমাম সরণ হচ্ছে ধরে নিচ্ছি, কিন্তু তার একটু উপরের কণাটারও কিন্তু সরণ ম্যাক্সিমাম হয়, একটা নির্দিষ্ট কারেকশন টার্ম করতে হয় c। এই 4 এর জায়গায় l এর জায়গায় অনেক সময় l + c অনেক সময় লেখা হয়। কি বলছে বোঝা গেল? l এর জায়গায় l + c যদি কারেকশন করতে বলে, এবার পুরোপুরি মুখের কণাটা কাঁপছে না, একটু উপরের কণাটা কাঁপছে বিস্তারে, তাহলে সেই বিস্তারটা ধরে নিলাম যে c দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে সেই l এর জায়গায় প্রকৃতপক্ষে l + c হয়।
এরপরে চলে আসছি যে দুমুখ খোলা নলে। দুমুখ খোলা নলের ব্যাপারটায় আমরা যেহেতু আর বলছি না, দুমুখ খোলা নলে কিরকম সিচুয়েশনটা হয় আমাদের আগের যে ক্লাসটা যদি শুনে থাকিস সেখানে আমরা ছবিতে বলেছিলাম। তাহলে দুমুখ খোলা নলে কি হবে, সেখানে শুধু কি হবে, n0টা পাবো আমরা দ্বিগুণ পাবো, v/2l পাবো। মনে আছে ছবিটা? সেক্ষেত্রে আমি দুমুখ খোলা নলের ছবিটা যদি আরেকবার বলে নিই, দুমুখ খোলা নলে এখানে শুষ্ক বিন্দু, এইখানেও শুষ্ক বিন্দু, কোনটা সবচেয়ে বেশি কাঁপতে পারবে? তাহলে এমন সবচেয়ে সরলতম তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, এইরকম। আর একটা তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, এইরকম। অর্থাৎ যে তরঙ্গ দুটো উৎপন্ন হচ্ছে ভেতরে, এইরকম একটা এইদিকে আসছে, একটা এইদিকে যাচ্ছে। তাহলে এই যে পার্টটা, আমি যদি একটা মূল তরঙ্গ বলি, মূল তরঙ্গ দেখ এই পার্টটার সঙ্গে মিলে গেছে, এই যে পার্টটা। অর্থাৎ আমি টোটাল তরঙ্গটাকে যদি টোটাল 4 ভাগ করি, তাহলে এই পার্টটার মান কত, λ/2। এই মানটা কত হচ্ছে, λ/2। কি বলছি, বুঝা গেল? আর এই নলটার দৈর্ঘ্য যদি l বলা হয়, তাহলে l সমান হচ্ছে λ/2। এখানটায় হচ্ছে কি, এই ল্যামডা সমান হচ্ছে 2l। তাহলে কম্পাঙ্ক, সবচেয়ে কম কম্পাঙ্ক সমান কি, v/λ, মানে কি v/l, যেটা আমরা বললাম। এখানে কিন্তু কারেকশন যদি টার্ম থেকে থাকে, তাহলে দু জায়গায় কারেকশন করতে হবে, দুটো c থাকবে। তাহলে অনেক সময় এই l এর জায়গায় 2c লেখা, বুঝা গেল? দুমুখ খোলা নলের মধ্যে যে তরঙ্গগুলো উৎপন্ন হচ্ছে, প্রতিফলিত হয়ে ঘুরে আসছে, সেই দুটোর আকারগুলো এই ধরনের, এবং তাদের প্রতিফলনের ফলে একটা নিস্পন্দ বিন্দু মাঝে থাকছে। এই কোণাটা সবসময় স্থির থাকবে। তো এইরকম ছবি চিত্রে আরো ছবিগুলো আঁকতে পারবো, যেখানে দেখবো যে সব ধরনের এই গুণিতকগুলো এখানে পরপর পেতে থাকবে। কি বলছি, বোঝা গেল? এখানে যে np পাবো, এখানে কিন্তু সবগুলো পাবো। তাহলে p ইন্টু যে আরো উপসূরগুলো পাবো, সেগুলো p ইন্টু v/2 ইন্টু l প্লাস 2c। বুঝা গেল? এখানেও কিন্তু সমস্ত যে উপসূরগুলো পেতে থাকবো, অর্থাৎ সব সমমেলগুলোই পেতে থাকবো। যেহেতু এখানে বেশি সমমেল পাই, সেই জন্য দুমুখ খোলা নল ব্যবহার করে যদি কোনো বাদ্যযন্ত্র তৈরি হয়, তার আওয়াজটা অনেকটা শ্রুতিমধুর হয়। বেশি কম্পাঙ্ক থাকে মানে শুনতে আর ভালো লাগবে। কাটা কাটা কথার থেকে এখানে মূল সুর, এখানে যেহেতু অনেক উপসুর আছে, সেই জন্য এটা শুনতে ভালো লাগে। সেই জন্য দুমুখ খোলা নল দিয়ে যেগুলো বাঁশি যন্ত্র তৈরি হয়েছে সেগুলো। আচ্ছা, দুমুখ খোলা নলের যে হোক আর একমুখ খোলা নল দুই হোক, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে এলটা নিচে থাকছে। অর্থাৎ নলের দৈর্ঘ্যটা সবসময় থেকে নিচে থাকছে, কম্পাঙ্কের ক্ষেত্রে নিচে থাকছে। তাহলে দৈর্ঘ্যটা যত ছোট করে দেবো, নলটা আমি যদি ছোট করি, তাহলে কম্পাঙ্কের মান বেড়ে যাবে। কম্পাঙ্ক বেড়ে যাওয়া মানে কি, তীক্ষ্ণ শব্দ উৎপন্ন হবে। অর্থাৎ যে কোনো বাঁশি যত ছোট হয়ে যাবে, তার তীক্ষ্ণতা তত বেশি হবে। বাঁশির ভেতরেও কিন্তু একটা বায়ুস্তম্ভ কাঁপছে, সেটা তার আকার আকৃতি অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা সরলতম রূপ দেখিয়েছি এটা। বাঁশির ক্ষেত্রে তার কোনো একটা জায়গায় শব্দ বেরোচ্ছে, ঢুকছে, খোলা অবস্থা রয়েছে, তো সেই জায়গার ভেতরে বায়ুস্তম্ভের একটা কম্পন হচ্ছে এবং একটা স্থান তরঙ্গ তৈরি হচ্ছে। সেই স্থান তরঙ্গের জন্য যে ভিন্ন ভিন্ন কম্পাঙ্কগুলো আমরা সেখানে পাবো। তো বুঝতে পেরেছিস, বাহু ছোট করলে কিন্তু ভিন্ন ভিন্ন তীব্র কম্পাঙ্কের মান পাবো। তো এইগুলোর উপর বেস করে আমাদের যে গণিতগুলো রয়েছে, আমরা এর পরে ক্লাসে সেগুলো করব। তো আরো একটা জিনিস এখানে স্পষ্ট হয়ে জানা দরকার, যখন আমরা শব্দের গতিবেগটাকে নির্ণয় করছিলাম, এই একমুখ খোলা নল সিস্টেম করে, একমুখ খোলা নল সৃষ্টি করে আমরা যখন শব্দের বেগ মাপার জন্য একটা অবস্থা করেছিলাম, একটা জলপূর্ণ পাত্র নল করেছিলাম। এই নলটায় কি করেছি, টিউব লাগিয়ে দিয়েছি, জল ভর্তি করেছি, অপর পাশে একটা যে খোলা বড় টিউব ছিল, সেখান থেকে টিউব লাগিয়ে দিয়েছি। এইখানে জল ঢালা মানে এখানে জল উঠতে থাকবে, এখানে যত উচ্চতায় জল উঠবে, এখানে তত উচ্চতায় জল উঠবে। কারণ কি, জল সমোচ্চশীলতা ধর্ম মেনে চলে। এইখানে জল ঢাললে এখানে যতটা উচ্চতা হবে, আমার এখানে দেখাচ্ছে না সমান উচ্চতায়, ধরে নিচ্ছি সমান উচ্চতায়। তো এইরকম একটা নল যখনই তৈরি হয়ে গেল, এইটা কিন্তু এখানে একটা একমুখ খোলা নলের মতো আকারটা হয়ে গেছে। কি বলছে, বোঝা গেল? নিচে জল আছে, উপরে খোলা রয়েছে। তাহলে এই যে ছোট্ট দৈর্ঘ্য যেটা হয়েছে, এটা একমুখ খোলা নল হয়েছে। এই একমুখ খোলা নলের গায়ে স্কেল করা আছে। কি বলছে, বোঝা গেল? স্কেল করা আছে। এইখানে এর উপরে একটা যদি জানা কম্পাঙ্কের একটা সুরশলাকাকে ধরি, সুরশলাকা যাকে আমরা বলি টিউনিং ফর্ক বলি, এরকম আকৃতি বিশিষ্ট, এবং এর বৈশিষ্ট্য কি, এখান থেকে নির্দিষ্ট কম্পাঙ্কেরই তরঙ্গ বের হয়। তাহলে এইখানে যে কম্পাঙ্কটা উৎপন্ন হচ্ছে, ধরো আমি এর মানটা জানি, সাপোজ এর মানটা হচ্ছে n। তাহলে এই n এতে কাঁপাচ্ছি, এবং বায়ু জল স্তম্ভটা প্রথমে একবার ভর্তি ছিল, আমি বলছি জল একবার ভর্তি ছিল, আস্তে আস্তে এখানে ধরো প্যাচ কল ফুলে আমি জল বের করে নিচ্ছি, স্তর নেমে আসে, এখানেও স্তর নেমে আসবে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে যখনই তাহলে নলটা প্রথমে, নলের কোনো দৈর্ঘ্যই নেই, পুরোপুরি মাথায় মাথায় ভর্তি রয়েছে, তাহলে নলের কোনো দৈর্ঘ্যই নেই। এবারে যত জল কমাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে নলের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে সাপোজ ধরো এতটা যখনই হলো, এই কম্পনের জন্য এইখানে একটা জোরালো শব্দ শুনতে পেলাম।
এরকম একটা যখন এই শূন্যস্থান তৈরি হয়েছে, একটা হঠাৎ জোরালো শব্দ শুনতে পেল, এটা কাঁপছিল, এর কম্পনের শব্দ একটা সুন্দর মৃদু আসছিল, কিন্তু যখন ধীরে ধীরে জল কমিয়ে 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 এইখানে একটা এত বড় দৈর্ঘ্যের একটা যখনই শূন্যস্থানের টিউব মানে বদ্ধনল তৈরি হয়ে গেল, একদম খোলা বদ্ধনল, তখনই ধরো জোরে শোনা গেল। মানে কি, এই তরঙ্গের কম্পাঙ্কের সঙ্গে এই যে খোলা নলে যে কম্পাঙ্কটা উৎপন্ন হয় সেটা মিলে গেছে। এই খোলা মুখে যে মূল সুর যেটা তৈরি হয় n0 সমান v/4l, সেটা অর্থাৎ এই n এর মানটা কি হয়ে গেছে, v/4l এর সঙ্গে মিলে গেছে, এই জন্য জোরালো শব্দ উৎপন্ন হচ্ছে। তাকে বলা হচ্ছে কি, যে রেজোন্যান্স, বা যাকে বলা হচ্ছে ইংলিশে রেজোন্যান্স, বা হচ্ছে রেজোন্যান্স হচ্ছে অর্থাৎ অনুনাদ, যাকে বলে অনুনাদ হচ্ছে। অর্থাৎ দুটো কম্পাঙ্ক যদি মিলে যায় তখনই অনুনাদ তৈরি হয়। কি বলছি, বোঝা গেল? এখন এই ফার্স্ট অনুনাদ শুনলেই কিন্তু আমরা সেই রোমি সমীকরণ ব্যবহার করে এই শব্দের গতিবেগ বের করে ফেলতে পারি। শুধু এল মানে কি, এই দৈর্ঘ্যটা স্কেল থেকে মাপ করব, মানটা বসালে এই সূত্রটা থেকে এই কম্পাঙ্কের মান তো জানা থাকলে গতিবেগের মানটা কত, v সমান 4n। এই এল এর মানটা শুধু স্কেল দেখে মাপ করব, রেজোন্যান্সের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মানটা দেখে নিলে বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে শব্দের গতিবেগ হচ্ছে এটা। কিন্তু এখানে আমাদের কারেকশন টার্ম থাকতে পারে। আমরা যেরকম আগে বলেছি, একটা নলের মধ্যে যে কারেকশন টার্ম, অর্থাৎ যে নলে কাঁপছে তার একটু উচ্চতা পর্যন্ত যদি কাঁপতে থাকে, তাহলে কারেকশন টার্মটা আমরা মাফ করবো। সেটা করার জন্য আমরা একটা প্রসেস করে থাকি। এইরকম ফার্স্ট তো শব্দ শুনলাম, রেজোন্যান্স বা অনুনাদ শুনলাম, শোনার পরেও আরো আমি বাড়িয়ে যাচ্ছি, নলের দৈর্ঘ্য বাড়িয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে জল ফেলে ফেলে যাচ্ছে, অর্থাৎ জল আরো নেমে নেমে যাচ্ছে, তাহলে এখানেও দৈর্ঘ্য বেড়ে বেড়ে যাচ্ছে, বেড়ে বেড়ে যাবে। তাহলে বেড়ে বেড়ে গেলে আমরা যখন জেনেছিলাম যে আরো একটা সিচুয়েশন এমন তৈরি হবে, তাহলে এই ফার্স্ট সিচুয়েশনে যেটা হয়েছিল, এই যে জলের উপরে যে নিষ্পন্দ বিন্দুটা পেয়েছিলাম সেইখান থেকে এটা পেয়েছিলাম, সেকেন্ড কেসে যখন আরো একটু বাড়িয়ে দিলাম তখনই এমন একটা সিচুয়েশন তৈরি হবে, সেইখানে এইরকম একটা সিচুয়েশন তৈরি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে 3λ/4 সমান l এর সঙ্গে যখনও মিলে যাবে তখনও আবার অনুনাদ তৈরি হবে। কি বলছি, বোঝা গেল? যখনই এটা কমতে কমতে এমন একটা সিচুয়েশন আসবে যেখানে এইটা কমে গিয়ে এইরকম একটা আকৃতি আসবে, তখনই আবার অনুনাদ। ফার্স্ট যখন এটা হয়েছিল, ফার্স্ট এটা পেয়েছিলাম, যখন আরো একটা অনুনাদ শুনবো এইরকম আকৃতির, যখন একটা তরঙ্গ সেট হয়ে যেতে পারবে ওর ভেতরে, অর্থাৎ সেই একই তরঙ্গ কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা বড় আকারটা এখানে ঢুকে যেতে পারছে, একই তরঙ্গের বড় আকারটাও এর মধ্যে সেট হয়ে যাচ্ছে, তখনও আরো একটা দৈর্ঘ্য পাবো, L2 পাবো। প্রথমটাকে যদি L1 বলি, দ্বিতীয়টাকে যদি L2 বলি, L2 প্লাস এর সঙ্গেও ধরো কারেকশন টার্ম C ছিল, সেই একই কারেকশন টার্ম, এর সঙ্গে এরও কারেকশন টার্ম C ছিল। তাহলে এরকম ভাবে আমরা দুটো শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা পাবো, এই যে V যেটা পাবো, L প্লাস এই N সমান v/4l1, আর একটা পাবো v/, তাহলে দুটো কম্পাঙ্ক মান থেকে আমরা কিন্তু সমীকরণটা বের করে নিতে পারি। কি বলছি, বোঝা গেল? দুটো বিয়োগ করলে তাই কারেকশন টার্মটা বিয়োগ হয়ে চলে যাবে। তো এইভাবে আমরা কিন্তু শব্দের গতিবেগটা বুঝিয়েছিলাম। অর্থাৎ এক্ষেত্রে যে রেজোন্যান্সটা হচ্ছে, সেই রেজোন্যান্সটা কিন্তু কম্পাঙ্ক চেঞ্জের জন্য নয়, সেই একই কম্পাঙ্ক হচ্ছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা প্রথমে ছোট ছিল, যখন দৈর্ঘ্য বড় করে দিলাম বেশি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যেতে পারছে, তাহলে কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হচ্ছে না। সেই জন্য আমরা গণিত করার সময় যখন সিচুয়েশনগুলো পড়বে ভালো করে বুঝে নিলাম, কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে না, তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি পরিমাণে ওখানে অ্যাডজাস্ট করছে, সেইখান থেকে কিন্তু আমরা এদের গণিতগুলো করব। তো এরপরে আমরা নেক্সট ক্লাসে গণিতগুলো আলোচনা করব।